হঠাৎ করে শহরের ছোট ছোট শিশুরা একের পর এক নিখোঁজ হচ্ছে। এমনকি এই কেসের তদন্তে নিযুক্ত পুলিশ অফিসারও জড়িয়ে পড়ছে কিছু অস্বাভাবিক ও ভয়ানক ঘটনার মধ্যে। তার নিজের বাড়িতেও ঘটছে একের পর এক অদ্ভুত ও অশুভ ঘটনা। আসলে কি ঘটছে সবার সাথে? এটি কি শুধুই ছোটখাটো কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে কোনো অতিপ্রাকৃত সত্য লুকিয়ে আছে? এই মুভিটি কখনো মনে হবে থ্রিলার, কখনো মনে হবে হরর ফিল্ম। রহস্যে ঘেরা এই সিনেমাটি এতটাই টুইস্ট ও সাসপেন্সে ভরপুর যে পুরোটা সময় তোমাদের মস্তিষ্কের সঙ্গে এক ধরনের খেলা চলতেই থাকবে। যদি দেখতে চাও সাইকোলজিক্যাল টুইস্ট, ভয়ের এক দুর্দান্ত মিশ্রণ আর সাসপেন্সে ভরপুর এক অসাধারণ গল্প, তাহলে আর দেরি না করে এখনই বসে পড়ো আইসিইউ মুভির এক্সপ্লেনেশন দেখতে। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু একেবারেই নতুন, তাই সাবস্ক্রাইব করতে ভুল করো না কিন্তু, কারণ এই চ্যানেলে আসতে চলেছে একের পর এক থ্রিলার, সাসপেন্স আর মাস্টারপিস মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা দেখতে পাই ছোট শহরের একটি ছোট ছেলেকে, যে সাইকেলিং করতে খুব পছন্দ করত। ছেলেটির নাম জাস্টিন পিটার। প্রতিদিনের মতো আজকেও সে জঙ্গলের পথে সাইকেলিং করে বাড়ি ফিরছিল। সে তার সাইকেল নিয়ে গভীর জঙ্গলের পথ ধরে যাচ্ছিল, কিন্তু হঠাৎই কোনো এক অদৃশ্য শক্তি তাকে পিছন থেকে টেনে নিয়ে যায়। ক্যামেরা জুম আউট হলে আমরা দেখতে পাই তার আশেপাশে কেউ ছিল না। তারপরে এই ছেলেটি ওখান থেকে গায়েব হয়ে যায়। এই কেসটি পুলিশ রিপোর্ট করা হয়। এই দৃশ্যটি তোমরা ভালোভাবে মনে রেখো। এর পরের সিনে একটি বাড়িকে দেখানো হয়। সবাই আরাম করে ঘুমাচ্ছিল আর ক্যামেরায় এক এক করে ক্লোজ আপ সবাইকে দেখানো হচ্ছিল। এই বাড়িতে বসবাস করে একজন পুলিশ অফিসার যার নাম গ্রেগ হার্পার, তার স্ত্রী একজন ডাক্তার যার নাম জ্যাকি হার্পার এবং তাদের ছেলে কনর হার্পার। জ্যাকি তার ছেলের জন্য নাস্তা তৈরি করছিল, কিন্তু সে কোনো গভীর দুশ্চিন্তায় মগ্ন ছিল, যার কারণে তার নাস্তাটি পুড়ে যায়। তার ছেলে কিছুটা রাগান্বিত হয়ে বলে, পুড়ে যাওয়া নাস্তা আমি খাবো না। তাই জ্যাকি নাস্তাটি ডাস্টবিনে ফেলে দেয়। এমন সময় জ্যাকির একটি কল আসে। কনর জিজ্ঞেস করে কার কল ছিল। জ্যাকি উত্তর দেওয়ার পরিবর্তে ছেলেকে জিজ্ঞাসা করে, তুমি আমার সানফ্লাওয়ার মগ কোথাও দেখেছো? কিন্তু ছেলে তার উত্তর দেয় না। বোঝাই যাচ্ছিল এদের মধ্যে কোনো সমস্যা চলছে। জ্যাকি নাস্তা করে ক্লিনিকে চলে যায়। পরের সিন আমরা দেখতে পাই গ্রেগ ঘুম থেকে জেগে ওঠে। সে রাতে সোফাতেই ঘুমিয়েছিল। বাবাকে এমন সোফাতে ঘুমাতে দেখে ছেলে কনর জিজ্ঞেস করে, তুমি এখন তাহলে সোফাতে ঘুমানো শুরু করেছো? গ্রেগ জানায় সে টিভি দেখতে দেখতে সোফাতে ঘুমিয়ে গিয়েছিল। তবে কনর বুঝে যায় যে তার বাবা তাকে মিথ্যা কথা বলছে। সে তার বাবাকে বলে, তোমার আর কি দোষ, মাই এমন করছে। গ্রেগ তার ছেলেকে চুপ করিয়ে দিয়ে বলে, তোমার প্যানকেকগুলো খেয়ে নেওয়া উচিত ছিল। এরপর গ্রেগ উপরে ওঠার সময় দেখতে পায় সিঁড়িতে তাদের ফ্যামিলি ছবিগুলোর মধ্যে একটি ফ্রেমে কোনো ছবি নেই। এটা তার কাছে খুবই অস্বাভাবিক মনে হয়। এরপর জ্যাকি কিছু একটা নিয়ে চিন্তা করার পর গ্রেগকে ফোন করে। জ্যাকি তার কোনো একটা কাজের জন্য খুবই অনুতপ্ত ছিল, তাই সে গ্রেগের সঙ্গে কথা বলতে যাচ্ছিল, কিন্তু গ্রেগ রেগে ফোনটা ছুঁড়ে জানালা দিয়ে বাইরে ফেলে দেয়, আর এতে জানালার কাঁচ ভেঙে যায়। গ্রেগ জানালার কাছে এলে দেখতে পায় জ্যাকি যে মগটি সকালে খুঁজছিল সেটি তাদের ছাদের উপরে রয়েছে। এটা দেখে সে খুব অবাক হয়ে যায়। এরপর সে ছাদে যায় মগটি আনার জন্য। মগটির কাছে গিয়ে সে দেখতে পায় মগের মধ্যে দুটি সিগারেটের বার রয়েছে। গ্রেগ এটা ভেবে অবাক হয় যে কনর স্মোকিং করা শুরু করেছে। এদিকে পিটারের মিসিং রিপোর্ট পুলিশের কাছে আসে। এই কেসের দায়িত্ব এসে পড়ে গ্রেগ এর উপর। এই কেসে গ্রেগের একজন পার্টনার থাকে যার নাম ডিটেকটিভ স্পিটস্কি। অনেক বড় একটি তদন্তকারী দল জাস্টিনকে খোঁজার জন্য নিয়োগ করা হয়েছিল। এদিকে জ্যাকি বাড়ি ফিরে এসে কিচেনে দেখতে পায় সেখানে ড্রয়ারে কোনো চামচ বা ছুরি কিছুই নেই। বাড়ির উপর থেকে একটি শব্দ আসছিল। জ্যাকি ভেবেছিল সেখানে হয়তো কনর এসেছে, কিন্তু ওখানে গিয়ে সে একটি অপরিচিত লোককে দেখে ঘাবড়ে যায়। সে লোকটিকে চোর ভেবেছিল, কিন্তু লোকটি বলল, আপনার হাজবেন্ড আমাকে ভাঙা জানলা ঠিক করার জন্য ডেকেছিল। জ্যাকি জানতে চায়, কিন্তু দরজা তো লক করা ছিল, তুমি কিভাবে এলে? লোকটি তখন বলে, আপনার মেয়ে দরজা খুলে দিয়েছে। জ্যাকি এটা শুনে খুবই অবাক হয়, কারণ তার কোনো মেয়েই ছিল না। তবে জ্যাকি লোকটির কাছে কিছু শোনার আগে লোকটি কাজ শেষ করে চলে যায়। এদিকে ইনভেস্টিগেশন করতে পুলিশ ক্রাইম স্পটে আসে। গ্রেগ আর তার পার্টনার জঙ্গলে সার্চ করতে থাকে। তারা একটি গ্রিন কালারের পকেট ছুরি খুঁজে পায়। ফরেন্সিক টিম সেটা উঠিয়ে নেয়। স্পিটস্কি গ্রেগকে আলাদা করে নিয়ে বলে, তোমার কি মনে আছে 15 বছর আগে এভাবেই কিছু শিশু গায়েব হয়েছিল? জর্ডান নামের এক সাইকো বাচ্চাদের কিডন্যাপ করছিল। গ্রেগ বলে, কিন্তু সে তো এখন জেলে, তাহলে এটা কে করছে? রাতে জ্যাকি আর কনর একসঙ্গে ডিনার করছিল। জ্যাকি জুসের বোতল চাচ্ছিল, কিন্তু কনর সেটা তার মাকে ধাক্কা মেরে দেয়। বোঝাই যাচ্ছিল কনর আর তার মাকে কোনো সম্মান করে না।
জ্যাকি জানতে চায় সকালে যে রিপেয়ারম্যান এসেছিল কনর তাকে দরজা খুলে দিয়েছিল কিনা। কনর রেগে গিয়ে বলে, আচ্ছা এই লোকটাই কি তোমার সেই লোকটা যার সঙ্গে তোমার অ্যাফেয়ার চলছে? জ্যাকির একজনের সঙ্গে অ্যাফেয়ার চলছে, যার জন্য তার আর গ্রেগের মধ্যে ঝামেলা হচ্ছে। আর এই কারণে কনর জ্যাকিকে অপছন্দ করতে শুরু করেছে। জ্যাকি শান্তভাবে কনরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কনর চেঁচিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। এরপর আমরা দেখি কিচেনে কাজ করার সময় হঠাৎই টিভিটা অন অফ করা শুরু করে। টিভিতে জাস্টিনের মিসিং নিউজটাই দেখতে পাচ্ছিল জ্যাকি। তখনই টিভিতে মাইকেল নামের ছেলেটির নিখোঁজ হওয়ার খবরও দেখানো হয়। জ্যাকি টিভিটা অফ করে দিয়ে কাজ করতে গেলে আবারও টিভিটা একা একা অন হয়ে যায়। জ্যাকি খুবই অবাক হয়ে যায়। কিন্তু তখনই গ্রেগ রুমে আসলে জ্যাকি তাকে বলে যে রিপেয়ারম্যান আজকে বাড়িতে এসেছিল, সে কিচেনের সমস্ত চামচ চুরি করে নিয়ে গেছে, তাই আমি তার বসের কাছে কমপ্লেন করেছি। জ্যাকি বলে লোকটি খুবই অদ্ভুত ছিল, সে আমাকে বলল দরজা নাকি আমাদের মেয়ে খুলে দিয়েছে। গ্রেগ বলে এত কিছু থাকতে সে কেন এসব চুরি করবে। গ্রেগ উপরে ওঠার সময় সিঁড়িতে তাদের ফ্রেমে আরো একটি ছবি মিসিং দেখতে পায়। সেভাবে কনর হয়তো রাগ করে ফ্যামিলির ছবিগুলো সরিয়ে নিচ্ছে, তাই এসব নিয়ে সে আর বেশি মাথা ঘামায় না। রুমে ঢুকে গ্রেগ দেখতে পায় তাদের পোষা ইঁদুরটি ঘরে ছুটাছুটি করছে। গ্রেগ সেই ইঁদুরটি ধরতে তার পিছু পিছু হাঁটতে থাকে, আর ইঁদুরটি ক্যাবিনেটের ভিতরে ঢুকে যায়। গ্রেগ ক্যাবিনেটের ভিতরে উকি দেওয়ার সময় কেউ একজন পেছন থেকে ধাক্কা দিয়ে ক্যাবিনেটের দরজা বন্ধ করে দেয়। সে মনে করে কনর হয়তো মজা করে দরজা লক করে দিয়েছে, তাই সে দরজা ধাক্কা দিয়ে বলে, এই মজা এখন বন্ধ করো আর দরজাটি খুলে দাও। তবে বাইরে কনরের ছায়া দেখতে পেলেও কনর দরজা খোলে না। এই শব্দ শুনে জ্যাকি সেখানে আসে এবং দরজাটা খুলে দেয়। গ্রেগ খুবই রেগে যায় এবং বলে, কনরকে আজকে আমি ছাড়বো না, ও আমাকে পেছন থেকে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। এটা শুনে জ্যাকি বলে, কনর এখন পর্যন্ত বাসাতেই ফেরেনি। গ্রেগ অবাক হয়ে বলে, তাহলে আমাকে ধাক্কা কে দিল? গ্রেগ আজকেও আলাদা রুমে ঘুমাতে যাবে। তা শুনে জ্যাকি বলে, আমি সবকিছু ঠিক করে নেওয়ার চেষ্টা করছি, আমি খুবই চেষ্টা করছি যেন আমাদের সম্পর্কটা আগের মতো ঠিক হয়ে যায়। আমি শুধু তোমার কাছে একটু সুযোগ চাই। তবে গ্রেগ তার কোনো কথা না শুনে সোজা গেস্ট রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে জ্যাকির মাঝরাতে ঘুম ভেঙে গেলে কনরের রুম থেকে আওয়াজ শুনতে পায়। সে কনরের রুমে এসে দেখতে পায় তার ভিডিও গেমটি অন করে রেখেছে। সে ভিডিও গেমটি অফ করে দেয় আর রুমটিকে অপরিষ্কার দেখে সেটাকে পরিষ্কার করে গুছিয়ে রাখতে থাকে। তখনই কনরের বেডের নিচে সে একটি অদ্ভুত মাস্ক দেখতে পায়। কনর বাথরুম থেকে বাইরে এলে তার মাকে জিজ্ঞাসা করে, তুমি এত রাতে এখানে কি করছো? জ্যাকি তখন বলে সে ভিডিও গেমের আওয়াজ পেয়ে এখানে এসেছে। সাথে এটাও জানিয়ে দেয় যে সে আগামীকাল কনককে স্কুলে নিয়ে যাবে। অন্যদিকে দেখানো হয় রাতে ঘুমানোর সময় গ্রেগের চাদরটা কেউ টেনে নিয়ে যাচ্ছে। সকালে অফিসের কল আসলে গ্রেগের ঘুম ভেঙে যায়, আর ঘুম থেকে উঠে সে লক্ষ্য করে যে সে তার প্যান্টটা ভিজিয়ে ফেলেছে। গ্রেগ ভেবে নেয় হয়তো ডিপ্রেশনে এটা করে ফেলেছে। সে তার বেড কভার এবং কাপড় পরিষ্কার করার জন্য ওয়াশিং মেশিনে দিয়ে অফিসে চলে যায়। পুলিশ স্টেশনে সিনিয়র অফিসার মাইক গ্রেগ ও তার পার্টনারকে রীতিমতো ধমক দিয়ে বলেন, এই কেসটা 15 বছর আগের সেই কুখ্যাত কিডন্যাপিং কেসটার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে, তাহলে তোমরা কেন সেই কেসের পদ্ধতি অনুসরণ করে এগোচ্ছ না? এই বলে তিনি তাদের সামনে আনেন কিছু পুরনো ছবি, কেস ফাইল আর রিপোর্ট। সেগুলোতে দেখা যায় তখনকার অপহরণের বেশিরভাগ শিশুই মারা গিয়েছিল, কিন্তু একটি ফাইলে উল্লেখ ছিল 2 বেঁচে যাওয়া শিশুর কথা। একজন হচ্ছে বন আর একজন হচ্ছে ট্রাভিস। এই দুজন কোনোভাবে অপহরণকারী জর্ডানের হাত থেকে পালিয়ে বাঁচে। যদিও ট্রাভিসের কোনো খোঁজ পাওয়া যায়নি, কিন্তু বন এখনো এই শহরেই আছে। সিনিয়র অফিসার বলেন, তোমরা ওর সঙ্গে কথা বলো, খুঁজে বের করো জর্ডানের সঙ্গে কি কোনো গ্যাং জড়িত ছিল, আর এটা শুধুই কি কিডন্যাপিং কেস নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে। দুজন অফিসারই বনের সঙ্গে দেখা করতে যায়। বনের প্যারেন্ট বলে সে কারোর সঙ্গে দেখা করে না। স্পিটস্কি বলে, দেখো 15 বছর আগে আমি এই কিডন্যাপিং কেসটা হ্যান্ডেল করেছি, আমাকে অবশ্যই চিনতে পারবে। তারপর তারা বনের কাছে নিয়ে যায়, কিন্তু সে কারোর সঙ্গে দেখা করার মতো অবস্থাতেই ছিল না। বন ঘুরে দাঁড়ালে তার চেহারা দেখে স্পিটস্কি ভয় পেয়ে যায়। বন এদের দেখে কিছু আজব শব্দে চিৎকার করতে থাকে। দুজনেই ওখান থেকে ফিরে আসে। গ্রেগ সেই পুরনো ফাইলগুলো দেখতে থাকে। সে ওই দুটি ছেলের রেকর্ড স্টেটমেন্ট বারবার শুনতে থাকে, যেটা স্পিটস্কি 15 বছর আগে রেকর্ড করেছিল। জিজ্ঞাসাবাদের রেকর্ডিংটা এরকম ছিল যে, ওর সাথে আমাদের রেলওয়ে ট্র্যাকে দেখা হয়েছিল। সে বলছিল যে আমাদেরকে খুব ভালোভাবে চেনে। তারপর সে আমাদেরকে একটা জঙ্গলের মধ্যে ছোট ঘরে নিয়ে আটকে রেখেছিল, কিন্তু সেই ঘরটি এখন আর নেই, ঘরটি গায়েব হয়ে গেছে। ছেলেটি বারবার বলছিল তোমরা কেউ তাকে আর ধরতে পারবে না,
কারণ সেই ঘরটি ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে গেছে। এভাবেই বাচ্চাটা ভয়ে ভয়ে স্টেটমেন্ট দিয়েছিল। পরদিন সকালে জ্যাকির বাড়িতে টড নামের এক ব্যক্তি আসে। এই টডের সঙ্গেই জ্যাকির অ্যাফেয়ার চলছিল। সে তার ফোন রিসিভ না করায় টড বাড়িতেই চলে আসে তার সাথে দেখা করতে। জ্যাকি বলে, তুমি এভাবে আমার বাড়িতে আসতে পারো না, বাড়িতে আমার ছেলে রয়েছে। তবে টড বলে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি এমন করো না। জ্যাকি জানিয়ে দেয় তার দ্বারা এই সম্পর্কটাকে আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সে তার সঙ্গে আর থাকতে চায় না। তখনই উপর থেকে টডের মাথার উপর একটি মগ এসে পড়ে। এই মগটি সেই মগ যে মগটি জ্যাকি খুঁজছিল। জ্যাকি উপরে তাকিয়ে দেখতে পায় উপরে জানালাটি খোলা। সে ভেবে নেয় তার ছেলে হয়তো এই মগটি উপর থেকে ছুঁড়েছে। এদিকে টডের মাথা থেকে ব্লিডিং শুরু হয়েছে। তাই জ্যাকি তাকে নিয়ে বাড়ির বেসমেন্টে আসে তার মাথায় ফার্স্ট এড করার জন্য। ঠিক তখনই জ্যাকির ফোন আসে। তবে আজব ব্যাপার হলো, টড তার সামনে বসে থাকলেও জ্যাকির কাছে টডের ফোন এসেছে। জ্যাকি তাকে জিজ্ঞেস করে তার ফোনটা কোথায়, তবে টড কিছু বলতে পারে না। জ্যাকি কলটা রিসিভ করলে অপর পাশ থেকে গান শুনতে পায়। বুঝতে পারে যে এই গানের আওয়াজটা বাড়ি থেকেই আসছে। এ কারণে সে উপরে আসে আর দেখতে পায় তাদের রেকর্ড প্লেয়ারটা একা একাই বাজতে শুরু করেছে। তখনই কনর আসলে সে জিজ্ঞেস করে একটু আগে সে ছাদে ছিল কিনা আর এই রেকর্ড প্লেয়ারটি অন করেছে কিনা। তবে কনর অবাক হয়ে বলে, আমি কেন এই রেকর্ডটি অন করতে যাব, আর তাছাড়া তোমার না আজকে আমাকে স্কুলে নিয়ে যাওয়ার কথা। জ্যাকি কনরকে গাড়িতে বসতে বলে। এরপর জ্যাকি গাড়িতে এসে কনরকে বলে, তোমার যদি কিছু বলার থাকে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি একদমই রাগ করব না। তবে কনরও এসব কথা শুনে অবাক হয়ে যায়। তার মা হঠাৎ করে কেন এমন কথা বলছে। এদিকে বেসমেন্টে টড ব্লিডিং থামানোর জন্য ফার্স্ট এইড ছিল। ঠিক তখনই পেছন থেকে কেউ এসে তার মাথায় জোরে আঘাত করে। এদিকে গ্রেগ আর তার পার্টনার আবারও ক্রাইম স্পটে আসে। পার্টনার সেখানে রাস্তার পাশে গাছের সাথে একটি তার দেখতে পায় আর ধারণা করে কিডন্যাপার হয়তো এই পদ্ধতিতে জাস্টিনকে কিডন্যাপ করেছে। সে রাস্তার মাঝ বরাবর সূক্ষ্ম তার দিয়ে রাস্তা বন্ধ করে রেখেছিল আর জাস্টিন সেটা দেখতে না পেয়ে ধাক্কা লেগে পড়ে যায়। পার্টনারের এই ধারণাটি একদম সঠিক ছিল, কারণ আমরা মুভির শুরুতেই দেখতে পেয়েছিলাম যে জাস্টিন কিছু একটার সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। এদিকে জ্যাকি কনরকে স্কুলে দিয়ে এসে দেখতে পায় টডকে কেউ হত্যা করেছে। সাথে সাথে সে গ্রেগকে কল করে সবটা জানায়। গ্রেগ ঘরে এসে জ্যাকির হাতে রক্ত দেখে আতঙ্কিত হয়ে যায়। জ্যাকি টডের লাশ দেখিয়ে বলে, আমি কিছুই করিনি, আমি তো সব সম্পর্ক শেষ করে দিয়েছিলাম, কিন্তু টড নিজেই এখানে এসেছিল। আমার মনে হয় কনর এই কাজ করেছে। সে সকালে উপর থেকে মগটা ফেলে দিয়েছিল। আজ ও খুব রাগান্বিত ছিল আর খুবই অদ্ভুত আচরণ করছিল। গ্রেগ বলে যে তোমার কারণে ও এরকম হয়ে গেছে। তুমি বুঝতে পারছো, পুলিশ যদি জানতে পারে আমাদের ছেলেকে বাঁচানো যাবে না। জ্যাকি খুবই কান্না করতে থাকে। কিন্তু এখন আমাদের ছেলেকে বাঁচাতে হবে, আমাদের এখন এই লাশকে লুকাতে হবে। দুজনে মিলে লাশকে নিয়ে জঙ্গলের দিকে যেতে থাকে। রাস্তায় জ্যাকি দেখতে পায় সার্চিং টিম এখনো জাস্টিনকে খুঁজছে। এদিকে কনর রাতে বাড়ি ফিরে আসে আর ভিডিও গেম খেলতে থাকে। অন্যদিকে জ্যাকি এবং গ্রেগ টডের বডিকে জঙ্গলের মধ্যে মাটি চাপা দিয়ে দেয়। বারবার জ্যাকি কান্না করতে করতে গ্রেগের কাছে ক্ষমা চায়, সবকিছুর জন্যই ক্ষমা চায়। আর গ্রেগ তাকে ক্ষমা করে দিয়ে জড়িয়ে ধরে আর বলে সব ঠিক হয়ে যাবে, তুমি ভয় পেও না। এখানে কনর গেম খেলার সময় খুব জোরে আওয়াজ শুনতে পায়। নিচে এসে সে দেখতে পায় ওয়াশিং মেশিন থেকে শব্দ আসছে। সে মেশিন বন্ধ করে ওয়াশিং মেশিনের দরজা খুলে দেখতে পায় ভিতরে কিচেনের সমস্ত চামচগুলো রয়েছে। সে কিছুটা অবাক হয়। সে আবার এসে গেম খেলতে শুরু করে। ঠিক তখনই তার কাছে একটি মেসেজ আসে যে ফ্রগিং এর ব্যাপারে সে কিছু জানে কিনা। কনর জিজ্ঞেস করে তুমি কে, কিন্তু আবারও একই মেসেজ আসে। সেই সময় কনর নিজের কৌতূহল থেকে সার্চ করতে থাকে হোয়াট ইজ ফ্রগিং। তখনই সে জানতে পারে ফ্রগিং আসলে একটি ব্রিটিশ শব্দ, যার অর্থ কারোর অজান্তে তার বাড়িতে লুকিয়ে থাকা খাবারের খোঁজে কিংবা চুরি করার উদ্দেশ্যে ঘোরাফেরা করা। অনেক গৃহহীন বা বিকৃত মানসিকতার মানুষ চুপিসারে অন্যের বাড়িতে বসবাস করে, তাদের খাবার খায়, জামা কাপড় ব্যবহার করে, এমনকি গোসল পর্যন্ত করে। কিন্তু ওই বাড়ির মালিক বা সদস্যরা কিছুই টের পায় না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই ফ্রগাররা গোপনে ওই ঘরের সব কর্মকাণ্ড ক্যামেরায় রেকর্ড করে এবং সেই ভিডিও ইন্টারনেটে পোস্ট করে। এটা যেন এক ভয়াবহ রিয়েল লাইফ গেম। কনর এসব তথ্য থেকে স্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই তার পেছনে এক অজানা মুখোশ পরা লোক এসে দাঁড়ায়। এদিকে গ্রেগ আর জ্যাকি টডের লাশ মাটি চাপা দিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে ফিরে আসে। বাড়িতে ঢুকে গ্রেগ ক্লান্তভাবে কিচেনে দাঁড়িয়ে একটা লম্বা নিঃশ্বাস নেয়। ঠিক তখনই উপরের ঘর থেকে জ্যাকির আতঙ্কিত চিৎকার ভেসে আসে, গ্রেগ তাড়াতাড়ি উপরে এসো। গ্রেগ ছুটে উপরে গিয়ে দেখে কনরকে বাথরুমে কেউ বেঁধে রেখেছে। তার শরীর নিস্তেজ, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং সে প্রায়ই সেন্সলেস।
বাথরুমের পাশেই পড়ে থাকে একটি সবুজ রঙের ছুরি। গ্রেগ তৎক্ষণাৎ পরিস্থিতি বুঝে কনরকে কোলে তুলে গাড়িতে নিয়ে যায় এবং জ্যাকিকে বলে তুমি সোজা হাসপাতালে নিয়ে যাও। সে বলে যারা আমাদের ছেলেকে এই অবস্থা করেছে তাদের আমি খুঁজে বের করবই। আবার ওদিকে সিনিয়র অফিসার স্পিটসিকে বলে কিছুক্ষণ আগে একটি কল এসেছিল, কেউ একজন কিডন্যাপারকে দেখেছে, কিন্তু মাঝপথে কলটি কেটে যায়। আমরা জিপিএস নাম্বার ট্র্যাকিং করার চেষ্টা করছি, কিন্তু গ্রেগও কল রিসিভ করছে না। স্পিটসকি বলে আমি নিজে ওর বাসায় গিয়ে ওকে পিক আপ করে আনছি। তারপর গ্রেগ গান নিয়ে উপরে উঠে বাড়িতে সার্চ করতে থাকে। সে একের পর এক সমস্ত রুমে গিয়ে সার্চ করতে থাকে। তখনই একটা রুমে গিয়ে তাদের বাড়ির ফটো ফ্রেম থেকে নিখোঁজ হওয়া সমস্ত ছবিগুলো দেখতে পায়। সে একটু আশ্চর্য হয়। ছবিগুলোর চোখ নাক মুখ সব ছিঁড়ে ফেলে কেউ দেয়ালের সাথে ছবিগুলো আটকে রেখেছে। তখনই নিচ থেকে গানের শব্দ পেয়ে গ্রেগ আবার নিচে আসে, আর ঠিক তখনই পেছন থেকে কেউ একজন এসে গ্রেগকে আঘাত করে। সিন এখানে কাট হয়। এতক্ষণ পর্যন্ত নিশ্চয়ই আপনাদের কিছুই ঠিকঠাক বোধগম্য হয়নি, তাই তো? এই বাড়িতে যেসব অদ্ভুত ঘটনা ঘটে চলেছিল তার আসল রহস্যের উন্মোচন এখন থেকেই শুরু হবে। এইখানে সিন আবার প্রথম থেকে শুরু হয়। প্রথম সিনে যখন জাস্টিন উধাও হয়েছিল ঠিক সেই রাতে জ্যাকির পরিবারের সবাই ঘুমাচ্ছিল আর এক এক করে ক্যামেরা তাদেরকে ক্লোজআপে দেখাচ্ছিল। কিন্তু তার আগের দিন কি হয়েছিল সেটা আমাদেরকে দেখানো হয়। প্রতিদিনের মতো গ্রেগ কাজে বেরিয়ে যায়। তার গ্যারেজের অটোমেটিক ডোর ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছিল। তখনই দেখাচ্ছিল একটা ক্যামেরা ওই ডোরের দিকে ফোকাস করছে, আর একটা মেয়ে ডোর বন্ধ হওয়ার আগেই গ্যারেজে ঢুকে যায়। এই মেয়েটির নাম মিন্ডি, আর যে ভিডিও রেকর্ড করছিল তার নাম হচ্ছে অ্যালেক। এরা দুজনই হচ্ছে ফ্রগার, যারা এই ঘরে লুকিয়ে থাকতে এসেছিল। এখানে ভিডিও রেকর্ড করে ওরা ইন্টারনেটে আপলোড করবে। মিন্ডি গ্যারেজের রাস্তা দিয়ে ঘরে ঢুকে যায় এবং বলে এখন এই ঘরের সব লোক বাইরে চলে গেছে, এখন আমরা দুইজন ঘরে এসে গেছি। তারা সমস্ত ঘরগুলো ঘুরে ঘুরে দেখছিল। তারপর তারা গেস্ট রুমে গিয়ে দেখে সেখানে ধুলো জমে আছে, তার মানে এখানে কেউ আসে না। আর এখানে একটি সিক্রেট জায়গাও ছিল, তাই আমরা এক সপ্তাহ এখানে আমাদের মিশন সম্পূর্ণ করব আর আমাদের ফ্রগিং ভিডিও ইন্টারনেটে আপলোড করে দিব। এরপর ম্যান্ডি অ্যালেক্সের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং বলে আমাদের টিমের নতুন মেম্বার, আমরা দুজনে মিলে এই প্রজেক্ট করছি। তারপর তারা রাতে নিঃশব্দে রেকর্ড করছিল আর আস্তে আস্তে বলছিল এখন রাত হয়ে গেছে, ঘরের সব লোক এসে গেছে, এজন্য আমাদের শব্দ করা যাবে না, তা না হলে আমরা ধরা পড়ে যাব। রাতে সবাই ঘুমিয়ে পড়লে অ্যালেক তার ক্যামেরা দিয়ে সবাইকে একে একে রেকর্ড করে। মিন্ডি দেখে অ্যালেক খোলা আকাশের নিচে ছাদে বসে সিগারেট খাচ্ছে। মিন্ডি তাকে বকা দিয়ে বলে তুমি এই ঘরের ওনার নও, তুমি এখানে লুকিয়ে থাকতে এসেছো, চুপচাপ ঘরে যাও, তা না হলে জেলে যেতে হবে। পরের সিনে দেখা যায় জ্যাকির সঙ্গে রাগ করে গ্রেগ ফোনটি জানালা থেকে ছুঁড়ে ফেলে দেয়, আর তখনই গ্রেগ সেই সানফ্লাওয়ার মগটি দেখতে পায়। সেই মগটি আনতে গ্রেগ যখন উপরে আসছিল তখন মিন্ডি এবং অ্যালেক লুকিয়ে পড়েছিল এবং মগটি হাতে নিয়ে গ্রেগ দেখতে পায় তার ভিতরে দুটো সিগারেটের বার রয়েছে। আসলে এই সিগারেট খেয়েছিল অ্যালেক। গেস্ট রুমে মিন্ডি অ্যালেককে বকা দিচ্ছিল তুমি জানালার পাশে দাঁড়িয়ে সিগারেট খাবে না, কেউ দেখে ফেললে সব ফাঁস হয়ে যাবে। আসলে বন্ধুরা তারা তখনও জানতো না এই ফ্রগিং গেমটা তাদের জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে। যখন ঘরের সবাই চলে যায় তখন এই দুজন ঘরে স্বাধীনভাবে ঘোরাফেরা করে। আসলে অ্যালেকই ফটো ফ্রেম থেকে ছবিগুলো সরাচ্ছিল। তারপর টিভির সঙ্গে তার মোবাইল ফোনটি কানেক্ট করে নেয় এবং ম্যান্ডিকে বলে চলো চামচগুলো লুকিয়ে ফেলি। তখন ম্যান্ডি বলে প্রফেশনাল ফ্রগাররা কখনো এগুলো করে না, ওনারকে জানতে দেওয়া যাবে না যে তাদের সাথে অস্বাভাবিক কিছু হচ্ছে। তখনই কলিং বেল বেজে ওঠে। দরজার ওপাশ থেকে একজন ম্যান্ডিকে দেখে ফেলে। ইনিই সেই লোক যে জানালা রিপেয়ার করতে এসেছিল। ম্যান্ডি তখন উপায় না পেয়ে দরজা খুলে দিয়েছিল আর বলেছিল তার বাবাই তাকে কল করেছে। অন্যদিকে অ্যালেক কিচেনের সমস্ত চামচ সরিয়ে ফেলছিল, আর সেদিন রিপেয়ারম্যান জ্যাকিকে এই ম্যান্ডির কথাই বলেছিল। উপরের বাথরুমে গিয়ে অ্যালেক ভিডিও রেকর্ড করতে থাকে। ওখানে একটা বোতলে গ্রেগের ঘুমের ওষুধ ছিল। অ্যালেক 2-3টা ওষুধ বের করে নিজের পানির সাথে মিশিয়ে নেয়, তারপর আবার জায়গায় রেখে দেয়। সন্ধ্যার দিকে আবার তারা সিক্রেট জায়গায় লুকিয়ে পড়ে। মেন্ডি অ্যালেককে বলে ওই রিপেয়ারম্যান আমাকে দেখে ফেলেছে, না জানি বাড়ির মালিককে কি বলে দেয়, এখন আমাদের আরো সতর্কভাবে থাকতে হবে। তারপর তারা মোবাইলে দেখে যে শহরের বাচ্চারা উধাও হয়ে যাচ্ছে। অ্যালেক বলে তুমি টেনশন নিও না, এই নাও পানি খাও। ম্যান্ডি ঘুমের ওষুধ মেশানো পানি খেয়ে নেয় আর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যায়। বোঝাই যাচ্ছিল অ্যালেকের উদ্দেশ্য শুধু ফ্রগিং নয়, অন্য কিছু। অ্যালেক তার মোবাইল দিয়ে বারবার টিভি অন অফ করছিল, সেজন্যই সেদিন জ্যাকি যখন কিচেনে কাজ করছিল টিভি একা একাই অন অফ হচ্ছিল। তারপরেই অ্যালেক ওই কেস থেকে পোষা ইঁদুরটাকে ছেড়ে দেয়, আর এই ইঁদুরটি দেখে গ্রেগ ইঁদুরটাকে ধরতে আসলে অ্যালেকই ধাক্কা দিয়ে ক্যাবিনেটের দরজা বন্ধ করে দেয়। গ্রেগ ভেবেছিল কনরই হয়তো দরজা বন্ধ করে দিয়েছে, কারণ সে দরজার ফাঁক থেকে একটি ছেলেকেই দেখতে পেয়েছিল। তবে জ্যাকিকে সেখানে আসতে দেখে অ্যালেক মাস্ক পরে কনরের খাটের নিচে লুকিয়ে পড়েছিল। জ্যাকি যখন রুম পরিষ্কার করছিল তখন খাটের নিচে সেই মাস্কটি দেখতে পায়, কিন্তু অন্ধকার থাকার কারণে অ্যালেককে দেখতে পায় না। এরপর গ্রেগ গেস্ট রুমে শিফট হয়ে যায়।
মাঝরাতে অ্যালেক গ্রেগের রুমে এসে তার গায়ের চাদরটি টেনে নেয়। এরপর সে তার গার উপরে হিসি করে দেয়। পরদিন সকালে মেন্ডির ঘুম ভেঙে গেলে অ্যালেককে সে ছাদে বসে থাকতে দেখে। মেন্ডি বলে কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে, কিন্তু অ্যালেক বলে আমার গেম এখনো বাকি আছে। ম্যান্ডি জিজ্ঞেস করে কি এমন গেম, আমরা কিন্তু তাদের লাইফ জটিল করতে পারি না। ম্যান্ডি বারবার অ্যালেককে রুমে যেতে বলে। অ্যালেক রুমে যেতে গেলে তখনই তার পায়ে লেগে সানফ্লাওয়ার মগটি নিচে পড়ে যায়, যেটা টডের মাথার উপরেই পড়েছিল। ম্যান্ডি এসব দেখে খুব রেগে যায়। সে বলে আমাদের এখান থেকে এখনই পালাতে হবে, এখানে থাকা আর ঠিক হবে না। অ্যালেক বলে তোমার যাওয়ার হলে যাও, কিন্তু আমার এখানে খেলতে মজা লাগছে। ম্যান্ডি বলে তুমি কি সাইকো? এমন সময় ওদের আওয়াজে কনর চলে আসে, আর ওরা সেই সিক্রেট জায়গায় লুকিয়ে পড়ে। ম্যান্ডি বলে আমাদের ব্যাগ বেসমেন্টে আছে। অ্যালেক বলে তুমি চিন্তা করো না, যার উপর মগ পড়েছে তার ফোন বাইরে পড়ে আছে, আমি ওরই মোবাইল থেকে ঘরের অনারকে ডাইভার্ট করছি, এই ফাঁকে তুমি ব্যাগগুলো সরিয়ে নাও। নিচে গিয়ে অ্যালেক টডের মোবাইল থেকে জ্যাকের মোবাইলে কল করে আর মিউজিক সিস্টেমটা অন করে ফোনটা তার পাশে রেখে দেয়। আর এই কল পেয়ে জ্যাকি বেসমেন্ট থেকে বাইরে চলে আসে। এরপর কনরকে নিয়ে স্কুলে চলে যায়। আর তখন ম্যান্ডি বেসমেন্টে আসে তাদের ব্যাগ নেওয়ার জন্য। তবে এখানে এসে টডকে দেখে সে আবার লুকিয়ে পড়ে। তখন ম্যান্ডি দেখতে পায় গ্রেগ এসে টডের মাথায় জোরে আঘাত করে এবং তাকে মেরে ফেলে। এটা দেখে সে স্তব্ধ হয়ে যায়। আর যে ব্যাটটা দিয়ে টডকে মেরেছে সেটা বড় একটা ব্যাগের মধ্যে রেখে গাড়ির ডিকিতে রেখে দেয়। মেন্ডি খুবই ঘাবড়ে যায়। এরপর গ্রেগ চলে গেলে মেন্ডি সেখান থেকে পালাতে চায়, কিন্তু ততক্ষণে জ্যাকি আবার চলে আসে। জ্যাকি এসে টডকে মৃত দেখতে পায় এবং গ্রেগকে কল করে। ম্যান্ডি দেখে গ্রেগ এসে কত সুন্দর নাটক করে জ্যাকির কাছে তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে কথা বলছে, অথচ সেই টডকে মেরেছে। জ্যাকি আর গ্রেগ টডের বডি নিয়ে বেরিয়ে গেলে ম্যান্ডি উপরে এসে দেখতে পায় অ্যালেক কালো মাস্ক পরে কনরকে মেরে বাথরুমে আটকে রেখেছে। ম্যান্ডি আসলে একদিনে এত কিছু দেখে খুবই ঘাবড়ে যায়। সে বলে আমি এখনই পুলিশকে কল করব। অ্যালেক খুব ভয় পেয়ে যায়। সে ম্যান্ডিকে বাধা দিতে গেলে ম্যান্ডি সিঁড়ি থেকে পড়ে যায়। অ্যালেক বুঝে উঠতে পারে না কি করবে। সে ম্যান্ডিকে হসপিটালে নেওয়ার জন্য গ্রেগের গাড়িতে তোলে, কিন্তু তখনই গ্রেগ আর জ্যাকি ফিরে আসে, আর তাই অ্যালেক গাড়ি থেকে নেমে পড়ে। এরপর গ্রেগ কনরকে বাথরুম থেকে উদ্ধার করে এবং জ্যাকির সাথে হসপিটালে পাঠিয়ে দেয়। তারপর গ্রেগ তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অ্যালেক খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ ওই গাড়িতেই ম্যান্ডি ছিল। কিছুক্ষণ পরে মিন্ডির সেন্স ফিরে আসে। সে নিজেকে একটা গাড়ির ভিতরে দেখতে পায়। সে ওই গাড়ির ট্রাঙ্কে জাস্টিনের পোশাক আর এক ব্যাগ গ্রিন ছুরি দেখতে পায়। তখন মেন্ডি বুঝতে পারে যে সে ওই কিডন্যাপারের গাড়িতেই রয়েছে। এরপর গাড়ি একটা জঙ্গলে এসে থামে। গাড়ি থেকে নেমে মেন্ডি পুলিশকে ফোন করে বলে যে আমি কিডন্যাপারকে দেখেছি, তার কাছে অনেক ছুরি এবং জাস্টিনের টি শার্টও রয়েছে। ঠিক তখনই কলটি কেটে যায়। এখানে মিন্ডি একটা বাস ভ্যান দেখতে পায়। ধীরে ধীরে মেন্ডি ভিতরে যায় এবং দেখতে পায় দুটি বক্সে দুটি বাচ্চাকে আটকে রাখা হয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছে জাস্টিন। তারা মেন্ডির কাছে হেল্প চায়। মিন্ডি তাদেরকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎই পেছন থেকে কে যেন প্লাস্টিক কভার দিয়ে মিন্ডিকে দম বন্ধ করে অজ্ঞান করে ফেলে। আর এই সময় আমরা জানতে পারি সেই সাইকো কিডন্যাপার আর কেউ না, স্বয়ং গ্রেগ নিজেই। মিন্ডির ক্যামেরা থেকে গ্রেগ দেখতে পায় তাদের বাড়িতে এই মেয়েটির সাথে আরো একটি ছেলে রয়েছে, আর এই দুইজন তার বাড়িতে বসবাস করছে। এই সবকিছু দেখে গ্রেগ মিন্ডিকে গাড়িতে করে বাড়িতে নিয়ে আসে। আর এই সময় পুলিশের সিনিয়র অফিসার স্পিডসিকে বলে তুমি দ্রুত গ্রেগকে নিয়ে এসো, আমরা জিপিএস ট্র্যাক করেছি, কিডন্যাপার ওখানেই আছে। যখন মিন্ডির জ্ঞান ফিরে আসে তখন সে ভয়ে ভয়ে বলে প্লিজ আমাকে ছেড়ে দাও, কিন্তু গ্রেগ তার কোনো কথাই শুনতে চায় না। সে মিন্ডিকে গুলি করে দেয়। গুলির শব্দে অ্যালেক ভয় পেয়ে যায় আর মাস্ক পরে একটা কুড়াল নিয়ে ধীরে ধীরে এগিয়ে যায়। এখানে গ্রেগ একটা নকল সিন ক্রিয়েট করে। সে মিন্ডির হাতে একটা গান ধরিয়ে দেয়, যাতে পুলিশ আসলে বলতে পারে যে এই মেয়েটি আমার ঘরে ঢুকে আমাকে মারার চেষ্টা করেছে। এরপর গ্রেগ অ্যালেকের খোঁজ করতে থাকে। তখন অ্যালেক পিছন থেকে একটি কুড়াল নিয়ে গ্রেগের উপর অ্যাটাক করে, কিন্তু মিস হয়ে যায়। তাদের দুজনের মধ্যে হাতাহাতি হতে থাকে এবং অ্যালেক নিচে পড়ে যায়। আর তখন গ্রেগ চাকু বের করে অ্যালেককে মারার জন্য। অ্যালেক মিন্ডির হাত থেকে গান নিয়ে গ্রেগের দিকে তাক করে। অ্যালেক বলে আমি জানি তুমি বাচ্চাদের কিডন্যাপ করা সেই সাইকো কিলার, কিন্তু গ্রেগ বলে তুমি আর তোমার বন্ধু মিলে বাচ্চাদের কিডন্যাপ করেছো। আমি এই কেসটা ইনভেস্টিগেশন করছি বলে আমাকে তোমরা মারতে এসেছো। আমি তোমাদের এগেইনস্টে এরকম অনেক প্রমাণ দিয়ে কেস সাজাবো। এখন তুমি আমাকে শুট করলে পুলিশ তোমাকে ছাড়বে না। এসব শুনে অ্যালেক একটু এগিয়ে এসে আলোতে দাঁড়ালে গ্রেগ তার চেহারা দেখে একদম স্তম্ভিত হয়ে যায়। বলে আমাকে শুট করো না প্লিজ। এরই মধ্যে অ্যালেক গুলি করে দেয়। তখনই স্পিডসকি সেখানে চলে আসে এবং অ্যালেকের হাতে গুলি করে, কিন্তু কাছে এসে যখন অ্যালেককে দেখে তখন ও অবাক হয়ে যায়। তখন অ্যালেক বলে হ্যালো অফিসার, কেমন আছেন? স্পিডসকি অ্যালেককে দেখে চিনতে পারে। 15 বছর আগে যে বাচ্চা দুজন গ্রেগের হাত থেকে বেঁচে ফিরেছিল, অ্যালেক তাদের মধ্যেই একজন। তখন এই কেসের দায়িত্ব ছিল স্পিডসকির হাতে। স্পিডসকি গ্রেগের গাড়ি থেকে সব ধরনের এভিডেন্স খুঁজে পায়। সে হতবাক হয়ে যায় এটা ভেবে যে গ্রেগই এতদিন ধরে বাচ্চাদের কিডন্যাপ করত। 15 বছর আগেও সে 6 জন বাচ্চাকে কিডন্যাপ করেছিল। তাদের মধ্যে বন এবং অ্যালেক পালাতে সক্ষম হয়েছিল। সেদিন তদন্তের জন্য যখন তারা বনের কাছে গিয়েছিল তখন গ্রেগকে দেখে সে অস্থির হয়ে গিয়েছিল। সেই টর্চারগুলো তার সামনে জেগে উঠেছিল।
অ্যালেক তার সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে গ্রেগের বাড়িতে ফ্রগার সেজে ঢুকেছিল। তার কাছে ফ্রগিংটা ছিল একটা মাধ্যম, গ্রেগকে শাস্তি দেওয়াই ছিল তার উদ্দেশ্য। পুলিশ মিন্ডির ফোন কলের জন্য জাস্টিন এবং মাইকেল নামের ওই দুটি শিশুকে উদ্ধার করতে পারে। আসলে বন্ধুরা, গ্রেগ একটা সাইকো ছিল। সে বাচ্চাদের টর্চার করে আনন্দ পেত। যেভাবে সে নিজেকে বাঁচাতে মিন্ডিকে মেরে কেস সাজিয়েছিল, ঠিক একইভাবে 15 বছর আগে জর্ডানকে ফাঁসিয়েছিল। আর জর্ডান এই মিথ্যে কেসে এখনো জেল খাটছে। গ্রেগের বাবা গ্রেগকে ছোটবেলায় অনেক অত্যাচার করত, তাই গ্রেগ ছোট ছোট বাচ্চাদের কিডন্যাপ করে তাদের অত্যাচার করত, তারপর তাদেরকে মেরে ফেলত। তারপর আমরা দেখি জ্যাকি এবং কনর হাসপাতাল থেকে ফিরে আসে। তারা কিছুই বুঝতে পারছিল না যে এখানে কি হয়েছে। তারা স্পিটসির কাছ থেকে সবটা জানতে পারে। জ্যাকি ভাবে তারা এত বছর একটা সাইকোর সাথে থেকেছে, আর কনর ভাবে সে তারই মতো ছোট ছোট বাচ্চাদের ধরে ধরে মেরে ফেলতো। আর এরই মধ্য দিয়ে এই মুভি শেষ হয়। এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিও, এবং পরের বার কোন মুভির এক্সপ্লানেশন দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। বাই।